হ্যালো স্টুডেন্ট। তো আজ আমরা কথা বলবো জাভা কীভাবে কাজ করে। এর আগের ভিডিওগুলোতে আমরা জাভা সেট আপ করেছিলাম বিএস করে, কিন্তু কোডিংটা শুরু করার আগে আমাদের একটু জানতে হবে জাভা কীভাবে কাজ করে। তার জন্য কী করবো, আমরা আমাদের আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে। সেখানে আমরা দেখেছিলাম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে। সেটা যারা দেখোনি আগে দেখে নাও, কারণ এই ভিডিওটা সেটা না দেখলে বুঝতে পারবে না। তো তারপর থেকে আমরা স্টার্ট করছি। ওই ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে। তো সেখানে একটি বেসিক ধারণা নিয়েছিলাম এবং এক্সাম্পল হিসেবে দেখেছিলাম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে। তো একবার সেটা দেখে নিই। এবং এমন কী হলো যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে জাভা একটু অন্যরকম কাজ করে এবং কেন জাভাতে সেটা করা হয়েছে সেটাও আমরা দেখব। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি দেখি আমি, তাহলে এখানে প্রথমে আমাদের কী করতে হয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটাকে টাইপ করতে হয় কোথাও। তো এটাকে আইডিতে আমরা রাইট করব, ভিএস কোড ম্যানুয়াল স্টুডিও যে আইডিতে আমরা যে ল্যাঙ্গুয়েজের আইডি হবে। তো আইডিতে টাইপ করা হয়ে গেলে সেটাকে আমরা রান করতে দেবো। রান করার সময় কী হবে, প্রথমে সেটা যাবে কম্পাইলারের কাছে। যেহেতু এটা সি, তো সির জন্য সি কম্পাইলার, জাভার জন্য জাভা কম্পাইলার বা জাভা সি আছে। এরপর কী হয়, কী করে কম্পাইলার এই যে কোডটা আমরা লিখেছি এটাকে ট্রান্সলেট করে একটি কোডে অথবা কনভার্ট করে একটি মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে। মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে কনভার্ট করার কী দরকার সেটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিওতে দেখেছি আমরা। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে কনভার্ট করার পরে সেটা যায় আমাদের কম্পিউটারের কাছে বা অপারেটিং সিস্টেমের কাছে এবং সেখান থেকে আমরা আউটপুট পাই। ঠিক আছে, তো এইভাবে তো সব ল্যাঙ্গুয়েজই চলতো, কিন্তু সমস্যাটা হচ্ছে যদি এই ল্যাঙ্গুয়েজগুলোকে তোমাদের শেয়ার করতে হয়, তুমি যে প্রোগ্রামটা বানিয়েছো লিখে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা যদি তোমাকে শেয়ার করতে হয় তাহলে তুমি কীভাবে শেয়ার করবে? হাউ টু শেয়ার ইউর প্রোগ্রাম ই অ্যাপ্লিকেশন। তো শেয়ার করার ক্ষেত্রে এখানে তোমার কাছে দুটো অপশান থাকে। একটা হচ্ছে যে কোডটা তুমি টাইপ করেছিলে, অর্থাৎ এখানে যদি আমি আসি, এই আইডিতে তুমি টাইপ করেছিলে একটা কোড, তুমি বা যে ডেভেলপার টাইপ করেছিল, তোমরা চাইলে সরাসরি সেটা শেয়ার করে দিতে পারো কারোর কাছে। এছাড়াও আরেকটা অপশান আছে যে সি কম্পাইলার আমাদের একটি কোড দিয়েছিল, কনভার্ট হওয়ার পরে এই কোডটাকেই কনভার্ট করে দিয়েছিল। তো চাইলে আমরা এটাও শেয়ার করতে পারি, তাই না? কিন্তু করবো কোনটা বেস্ট? তো এক্ষেত্রে আমরা কী করবো, এই সি কম্পাইলার আমাদের যে মেশিন ল্যাঙ্গুয়েজ কোড দিয়েছিল সেটাকে আমরা শেয়ার করবো। আমরা কোনোদিনও এই সোর্স কোড শেয়ার করবো না। তার কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সোর্স কোড যদি আমরা শেয়ার করি না, আমরা যেটা টাইপ করেছি, সবার কাছে তো কম্পাইলার নাও থাকতে পারে। হতে পারে আমরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়েছি আমাদের ডেস্কটপে, তো সবার কাছে তো অ্যান্ড্রয়েডে তো কম্পাইলার নেই, সেভাবে সি কম্পাইলার অ্যান্ড্রয়েডে কীভাবে ইনস্টল করবে কেউ? সবার কাছে কম্পাইলার থাকবে না। আমরা অনেক কোড লিখেছি, তো সব অত কোড সাধারণভাবে সে ম্যানেজ করবে কীভাবে যদি একটি নর্মাল ইউজার হয়, সে তো ডেভেলপার না। তো এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে কোড হ্যাকিং হয়ে যেতে পারে ইজিলি। কেন হ্যাকিং হয়ে যেতে পারে? তার কারণ যে হ্যাকার সে একটা হিউম্যান। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা সেটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই টাইপ করেছিলাম না আমাদের যে কোডগুলো, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই হ্যাকার সে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরও ভালোভাবে বুঝতে পারবে এবং সে আমাদের যে কোড আছে সেটাকে হ্যাক করে দিতে পারে, সেটাকে চেঞ্জ করে দিতে পারে নিজের ইচ্ছা মতো। তো আমরা সেটাও চাইবো না। এছাড়া হতে পারে কি আমাদের কোডটা কপি হয়ে যেতে পারে, অর্থাৎ আমরা যে কোডটা লিখেছি সেটা যে কেউ যেহেতু পড়তে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার নলেজ আছে সেই ল্যাঙ্গুয়েজে, সে সেটাকে কপি করে একটু চেঞ্জ করে তার মতো নিজের একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দিতে পারে। সেটাও আমরা চাইবো না, কারণ আমাদের আইডিয়া আমরা কোড করেছি, তো এসব তো আমরা চাইবো না। এসব কারণে আমরা কী করি, মেশিন ল্যাঙ্গুয়েজ কোডটা শেয়ার করি। আর তোমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিওটা দেখেছো তারা যেন মেশিন ল্যাঙ্গুয়েজ এই কোডটা এটা শুধু কম্পিউটার করতে পারে, কোনো হিউম্যান করতে পারে না। তো যেই কারণে কী হয়, হিউম্যানেতে কোনো চেঞ্জ করতে পারে না মানুষরা। তো এই কারণে এটা সেফ হয় এবং এটা শেয়ার করা সুবিধা বেশি এবং সিকিউর। কিন্তু তাহলে জাভা কেন অন্যভাবে কাজ করে? আমি সেই ভিডিওতে বলেছিলাম যে জাভা একটু অন্যরকমভাবে কাজ করে, জাভাতে কেন দরকার হয়েছিল সেটার। তো আসলে আমরা যদি এভাবে শেয়ার করি না একটি কোডটাকে, তাহলে সবথেকে বড় সমস্যা যেটা হবে, আমাদের কম্পাইলার সেটা আমরা যখন কোডটা লিখেছি, হতে পারে কোনো একটা অপারেটিং সিস্টেমেই লিখবো, হতে পারে আমরা সেটা উইন্ডোজে লিখেছি, আমাদের কাছে উইন্ডোজ কম্পিউটার ছিল, তো সেই কোডটা কম্পাইল করা হয়েছে, যে কম্পাইলার সেটা আমাদের উইন্ডোজ কম্পিউটার ইনস্টল ছিল। তো কম্পাইলার যখন সেটাকে কম্পাইল করবে বা কনভার্ট করবে, তো সে এমন একটি মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে কনভার্ট করবে যেটা উইন্ডোজ বুঝতে পারে, এবং সেটা হচ্ছে ইএক্সি। ইএক্সি তোমরা দেখেছো যে কোনো সফটওয়্যার যখন ইনস্টল করো সেটা এই ফরম্যাটেই থাকে, .exe ফাইল, তার এক্সটেনশন এটা থাকে। তো ইএক্সি হচ্ছে উইন্ডোজের জন্য, উইন্ডোজের যে এক্সিকিউটেবল এক্সটেনশন উইন্ডোজ প্রোগ্রামে রান করার জন্য উইন্ডোজে। কিন্তু এমন তো না যে আমরা শুধু উইন্ডোজের জন্য অ্যাপ বানাবো
আমরা যে অ্যাপটা বানিয়েছি আমরা যাবো সকল অপারেটিং সিস্টেমে, যে লিনাক্স ব্যবহার করবে, যে উইন্ডোজ ব্যবহার করবে, সবার সাথে আমরা শেয়ার করতে, সবাই যাতে ব্যবহার করতে পারে, আমাদের ইউজার যেতে পারে। তো সেক্ষেত্রে সমস্যা হবে। এই মেশিন ল্যাঙ্গুয়েজ কোড যেটা আমাদের কম্পাইলার দিয়েছে সেটা শুধু উইন্ডোজে রান হবে, তো আমরা উইন্ডোজ যারা ব্যবহার করে তাদের সাথে শেয়ার করতে পারবো। যদি যে লিনাক্স ব্যবহার করে বা অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহার করে তার সাথে শেয়ার করা যাবে না। আবার অন্যদিকে আমরা যদি লিনাক্স ব্যবহার করে কনভার্ট করতাম, তাহলে এই কোডটা আমরা কী করতাম, যে লিনাক্স ব্যবহার করে তাদেরকে শেয়ার করতে পারতাম, উইন্ডোজের কারোর সাথে শেয়ার করতে পারতাম না। তো এটা একটা প্রবলেম। এই প্রবলেমটাকে বলা হয় প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি, অর্থাৎ আমরা যে প্ল্যাটফর্মে ব্যবহার করছি, এক্ষেত্রে আমি কী করেছিলাম, উইন্ডোজে করেছিলাম, অথবা যদি আমরা লিনাক্সে কোডটা কম্পাইল করি, তো যে প্ল্যাটফর্মে করছি সেই প্ল্যাটফর্মেই সেটা রান করতে পারে। তো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে, আর সোর্স কোড তো আমরা শেয়ার করবো না। তো এটা একটি প্রবলেম। কিন্তু জাভা, তোমরা শুনে থাকবে, জাভা হচ্ছে একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। তো জাভা এটা সলভ করে দিয়েছে কীভাবে? জাভাতেও সেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো নেই। আমরা প্রথমে কোডটাকে টাইপ করি কোনো একটা আইডিতে, ধরুন আমরা ভিএস কোডে টাইপ করি, আমরা ভিএস কোডে শিখছি, তারপর সেম আমরা রান করি কোডটাকে। রান করার পরে কী হয়, পাবলিক ক্লাস মাই কোড, এটা একটি আমি এক্সাম্পল দিয়েছি, মনে করুন আমরা একটি কোড টাইপ করেছি। তো এই কোডটা টাইপ করার পর আমরা যখন রান করি, এটা প্রথমে যাই জাভা কম্পাইলারের কাছে। ঠিক যেমনভাবে আমরা সি প্রোগ্রামিংয়ে দেখেছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, সি কম্পাইলারের কাছে যেত, ঠিক তেমনভাবে সেটা যায় জাভা কম্পাইলারের কাছে। কম্পাইলার কোডটাকে কনভার্ট করে, কিন্তু এখানে যে বিশেষত্ব হচ্ছে কম্পাইলার কনভার্ট করে এটাকে করে বাইট কোডে। আগে হচ্ছিল মেশিন কোডে, এক্ষেত্রে হয় জাভা বাইট কোডে। আর কম্পাইলার সে দেখেই না যে সে কোন অপারেটিং সিস্টেম ইনস্টল আছে, সে এটাকে এমন বাইট কোডে কনভার্ট করে। আর বাইট কোড সকল অপারেটিং সিস্টেমের জন্য, বাইট কোড একটা অন্য কোড, এটা কোনো অপারেটিং সিস্টেমের কথা ভেবে ক্রিয়েট করা হয় না, এটা জাস্ট জাভাকে কনভার্ট করা হয় বাইট কোডে, এবং সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে সেম বাইট কোড। তো এই কারণে কী হয়, বাইট কোড এমন একটি স্পেশাল কোড যেটা হচ্ছে আমাদের হিউম্যান এবং কম্পিউটার কেউ বুঝতে পারে না, কারণ এটা শুধু যে কম্পাইল করেছে কম্পাইলার সেই জানে কীভাবে সে কম্পাইল করেছে, এবং এরপরে যে রিড করবে এটাকে সেই জানে। কম্পিউটার কিন্তু সরাসরি রিড করতে পারে না। এর আগে আমরা কী দেখেছিলাম, যে কম্পিউটারকে সরাসরি মেশিন কোড আমরা দিয়ে দিচ্ছি, কম্পিউটার রিড করে দিচ্ছে। কিন্তু জাভার ক্ষেত্রে কী হয়, বাইট কোড হয়, আর বাইট কোড কম্পিউটার রিড করতে পারে না, হিউম্যান রিড করতে পারে না, মানে হ্যাকাররাও রিড করতে পারবে না, কেউ কপিও করতে পারবে না। তো তাহলে বাইট কোডটা কীভাবে কাজ করে, বাইট কোড কীভাবে তাহলে রান করবো আমরা কম্পিউটারে? আসলে কী হয়, বাইট কোড আমরা যখন কম্পিউটারে রান করতে চাই, সেটা তারপরে বাইট কোডটা পৌঁছায় জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিনের কাছে। আমরা আগের ভিডিওতে জেডিকে ইনস্টল করেছিলাম, জাভা ডেভেলপমেন্ট কিট, তার সাথে আমাদের জাভা ভার্চুয়াল মেশিনও ছিল ওর মধ্যে। তো জেভিএম এর কাছে যায় সেই কোডটা, এবং জেভিএম এই কোডটা বোঝে, জেভিএম এই কোডটাকে এক্সিকিউট করে। আর জেভিএম এর সব থেকে বিউটিফুল যে বিষয়টা, সেটা হচ্ছে জেভিএম এই বাইট কোডটাকে বোঝে, এবং সে এটাও জানে সে কোন অপারেটিং সিস্টেমে বা কোন প্ল্যাটফর্মে সে আছে। সে যদি উইন্ডোজে থাকে তাহলে উইন্ডোজের মতো সেটাকে কনভার্ট করবে, সে যদি লিনাক্সে থাকে তাহলে লিনাক্সের মতো করে সেটাকে রান করার চেষ্টা করবে, অথবা অন্যান্য অপারেটিং সিস্টেমে থাকলে সেই অপারেটিং সিস্টেমের ওপর সে সেটাকে এক্সিকিউট করবে। তার নিজস্ব অনেক প্রসেস আছে, সে সেটা বোঝে কীভাবে এক্সিকিউট করতে হয়, তাকে শুধু বাইট কোড দিলে সে সেটাকে সেই যে অপারেটিং সিস্টেমে আছে সে তাতে এক্সিকিউট করে দেখিয়ে দেবে। এই কারণে কী হয়, যেহেতু জেভিএম এই অপারেটিং সিস্টেমটাকে ডিটেক্ট করে এবং সেটাকে সেইভাবে কোডটাকে রান করছে, তো জেভিএম বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য আমরা ইনস্টল করতে পারি, আলাদা আলাদা জেভিএম হয়, এবং সেই জেভিএম ম্যানেজ করে এবং আমাদের আউটপুট নিয়ে আসে। তো আরেকবার যদি আমরা দেখে নিই ভালোভাবে এই জিনিসটাকে, তো কী হয়, জাভা কোড প্রথমে আমরা টাইপ করি যে কোনো ল্যাঙ্গুয়েজেই, এরপর সেটা আমরা যে জাভা কম্পাইলারের কাছে যাই সেই কোডটা, এবং কম্পাইলার সেই কোডটাকে কী করে কম্পাইল করে সেটাকে করে বাইট কোডে কনভার্ট, জাভা বাইট কোড। জাভা বাইট কোড কিন্তু কম্পিউটার বা হিউম্যান কেউই করতে পারে না। এরপর জাভা বাইট কোডটা যাওয়া হয় ভার্চুয়াল মেশিন জেভিএম এর কাছে, এবং জেভিএম যে কম্পিউটার ইনস্টল থাকে, যে প্ল্যাটফর্ম যে অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে, জেভিএম সেই অপারেটিং সিস্টেমটাকে ডিটেক্ট করে এবং সেই হিসাবে কোডটা অপারেটিং সিস্টেমের কাছে বা কম্পিউটারের কাছে পাঠায়, এবং কম্পিউটার সেটার আউটপুট বুঝিয়ে দিয়ে দেয়। তো এইভাবে জাভা কাজ করে, আর এই কারণে জাভাকে বলা হয় জাভা রাইট ওয়ান্স, কারণ একবার আমরা রাইট করছি এটাকে, এরপর এটা জেভিএম এর কাছে পাঠাচ্ছি, সেই একটাই বাইট করে আমরা পাঠাচ্ছি, এবং সেটা জেভিএম নিজের মতো করে সেটাকে সেই প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে এক্সিকিউট করছে। এই কারণে জাভাকে বলা হয় রাইট ওয়ান্স অ্যান্ড রান এনিওয়ার, অর্থাৎ একবার রাইট করো কোডটা, তারপর একবারই সেটাকে কম্পাইল করে বাইট কোডে কনভার্ট করো, তারপর যে কোনো জায়গায় রান করো, যে কোনো প্ল্যাটফর্ম। আর এই বিষয়টাকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি অথবা পোর্টেবল ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে একটি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, যেটা সি ল্যাঙ্গুয়েজের যে প্রবলেম ছিল, সব কোড হচ্ছে সব ডিভাইসে বা সব প্ল্যাটফর্মে রান হতে পারে না, এই প্রবলেমটাকে
সলভ করে। আর এই কারণেও জাভার এটা একটি অ্যাডভান্টেজ হয়ে যায়, আমরা একবার কোড রান টাইপ করি এবং সেটাকে অনেক জায়গায় ইউজ করতে পারি, অনেক প্ল্যাটফর্মে। ঠিক আছে? তো আমরা একবার প্র্যাকটিক্যাল এটা দেখে নেবো কীভাবে এই জাভা কোডটা আসলে রান হয়। আমরা তো আমি কী করছি, ভিএস কোড ওপেন করে নিচ্ছি প্র্যাকটিক্যাল এই দেখার জন্য যে আসলে জাভা কোড কীভাবে কম্পাইল হয়। তো ভিএস কোড আমি ওপেন করেছি। ওপেন করে কী করবো, আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি, আবার ফাইলগুলো ক্লোজ করে দিই। এবং যারা আগের ভিডিওগুলো আমরা দেখেছি তারা জানো কীভাবে এখানে আমরা জাভা ফাইল ক্রিয়েট করতে পারি, না দেখলে দেখে নাও, কারণ সেখানে একটি কমপ্লিট প্রসেস ছিল, এখানে তো দেখানো সম্ভব না। তো আমি কী করি, একটা জাভার ফাইল ক্রিয়েট করি। এই ফাইলগুলো কীভাবে আসবে সেটা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আমি কী করি, এসআরসি ফোল্ডারে যাবো, যেটা আমাদের ক্রিয়েট করে দেওয়া ছিল এক্সটেনশন দ্বারা। এবং এসআরসি ফোল্ডারে গিয়ে কী করবো, আচ্ছা আমি এগুলো আগে ডিলিট করে দিই, তোমাদের অসুবিধা হতে পারে। ঠিক আছে, এবার আমি এই খালি ফোল্ডার ক্রিয়েট করেছি, এখানে কি করে ফাইল ক্রিয়েট করার জন্য আমি এখানে যেতে পারি, এই আইকনটায় ক্লিক করলেও হবে, অথবা আমরা এখানে ফাইলসে গিয়ে যে নিউ ফাইলস আছে এখানে ক্লিক করতে পারি। তো নিউ ফাইলসে ক্লিক করে আমরা এখান থেকে ফাইল অ্যাড করতে পারি। তো আমি রেকমেন্ড করবো এটাতে, এখানে ক্লিক করে আমি জাস্ট এটাতে ক্লিক করবো এবং এখানে আমি লিখবো, আমরা কি বলছিলাম হাউ জাভা ওয়ার্কস, তো আমি লিখি জাভা, জাস্ট জাভা কোড। এবং যেহেতু আমরা জাভা লিখছি এটা বোঝানোর জন্য আমাদের জাভা করে যে এক্সটেনশন হয় সেটাও লিখতে হবে। তো ডট জাভা, জাভা যে কোনো ফাইলের এক্সটেনশন জাভা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই সোর্স কোডটা যেটা আমরা শেয়ার করবো না। তো ফাইল আমি, তোমরা এখন কোডিং জানো না, তো আমি তাড়াতাড়ি করে একটি কোডিং করে নিই। আমি এমন একটা প্রোগ্রাম বানাচ্ছি যেখানে আউটপুট আসবে যে জাভা ওয়ার্কিং, একটা টেক্সট আউটপুট আসবে। ঠিক আছে, এই প্রোগ্রামটা আমি বানিয়েছি। এটাকে আমি এখন এইভাবে রান করবো না, আমি যেভাবে তোমাদের পড়িয়েছি না, বলেছি জাভা যেভাবে কাজ করে সেভাবে একবার রান করে দেখি। এটাকে আমি কম্পাইলারকে বলি আগে কম্পাইল করতে, তারপর সেটাকে কম্পাইল করবে এবং তারপর এটাকে আমি রান করবো। ঠিক আছে, এখানে ক্লিক করে সব প্রসেস একসাথে হয়ে যাবে। তা আমি কী করি, প্রথমে হিউজে যাই, তো আমি এখানে গিয়ে টার্মিনাল অন করে নিই। টার্মিনাল অন করার জন্য এই টার্মিনালে যাবো, টার্মিনাল করলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কী করি, প্রথমে যেই ফোল্ডারের মধ্যে আমাদের জাভা আছে সেটাতে যাই। তো আমাদের জাভা আছে এসএসসি ফোল্ডারে, তো দেখতে পাচ্ছি আমরা এই ফার্স্ট প্রজেক্ট এই ফোল্ডারের মধ্যে আছি, তার মধ্যে এসএসসি ফোল্ডারে জাভা আছে। তো আমি প্রথমে এসএসসি ফোল্ডারে যাই, তার জন্য আমরা লিখবো সিডি এসআরসি। চলে গেলাম এসআরসি ফোল্ডারে। এখন এসআরসি ফোল্ডারের মধ্যে কী করবো, আমি যে আমার জাভা কোড ফাইলটা আছে এটাকে আমি কম্পাইল করবো। প্রথমে কী করা হয়, কোডটাকে রান বাটনে ক্লিক করে সেটা কম্পাইলারের কাছে যাই। তো আমি কী করি, এটা ম্যানুয়ালি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আমি কী করি, প্রথমে কম্পাইল করি। তো লিখি প্রথমে জাভা সি, অর্থাৎ জাভা কম্পাইলারকে আমি বলছি জাভা কম্পাইলার, জাভা সি বলা হয়। তো জাভা কম্পাইলারকে বলছি জাভা কম্পাইলার, যে জাভা কোড ডট জাভাটা আছে না, এটাকে কম্পাইল করো। এর মধ্যে আমার সোর্স কোড আছে, আমি লিখেছি এটাকে কম্পাইল করো। তো এটা ক্লিক করার সাথে সাথে জাভা কম্পাইলার এটাকে আমাদের কম্পাইল করে দেবে। তো আমি কীভাবে বলছি কম্পাইল হয়েছে, আমি বলেছিলাম না বাইট কোডে কনভার্ট হয়। তো এখানে দেখো সেই বাইট কোড চলে এসছে, এটা ছিল আমাদের মেন কোড, আর এখানে চলে এসছে বাইট কোড, জাভার কোড ডট ক্লাস। এটা কিন্তু আমরা পড়তে পারবো না, এটাকে ক্লিক করলে দেখেছো এখানে লেখা আছে ফাইল ইজ নট ডিসপ্লেড ইন দ্য টেক্সট এডিটর বিকজ ইট ইজ এ জাভা ক্লাস ফাইল। তো এটাকে এইভাবে আমরা দেখতে পারবো না, কারণ এটা কম্পাইল হয়ে গেছে। এটাকে আমরা ডিকম্পাইল করে হয়তো দেখতে পারি, কিন্তু এভাবে দেখতে পারবো না, এটা একটি বাইট কোড ফাইল। এখন আমরা চাইলে এই ক্লাস ফাইলগুলো শেয়ার করতে পারি। একটি অ্যাপ যখন আমরা ক্রিয়েট করি অ্যান্ড্রয়েড অ্যাপ, তার মধ্যে সব ক্লাস ফাইল থাকে, কারণ কোডগুলো কম্পাইল হয়ে থাকে। তো কম্পাইল হয়ে গেছে, কম্পাইল হওয়ার পরে কি এটাকে জেভিএমের কাছে পাঠাতে হবে। তো আমি উইন্ডোজ ব্যবহার করছি, উইন্ডোজে আমার জেভিএম ইনস্টল আছে, আমি জেডিকে ইনস্টল করেছিলাম। তো আমি কী করি, এবারে জাভা, অর্থাৎ আমি জাভাকে বলছি, বলতে পারো এখানে আমি জাভার যে জেভিএম আছে তাকে বলছি জেভিএম আমার কাছে এই যে জাভা কোডের একটি ফাইল আছে। এখন এক্ষেত্রে আমি লিখবো না পুরোটা, যে এখানে যেমন লিখেছিলাম জাভা কোড ডট জাভা, যে এটা কম্পাইল করতে, এক্ষেত্রে আমার লেখা দরকার নেই, কারণ জাভার যে
জেভিএম আছে, সে জানে, তার কাছে শুধু বাইট কোডই আমরা দিই, তো সে জানে বাইট কোডের ফর্মেট হয় ডট ক্লাস, তাও জাস্ট জাভা কোড লিখলাম, করে দিলাম। তো দেখো লেখার সাথে সাথে এখানে আমাদের আউটপুট চলে এসছে জাভা ইজ ওয়ার্কিং। তো আরেকবার যদি প্রসেসটা বুঝিয়ে দিই যেমনভাবে আমরা শিখেছি, তো কোডটা প্রথমে কী হয়, আমরা যখন রান করি, তো আমি একবার রানই করি, এখান থেকে রান করি। তো এখান থেকে রান করলে কী হবে, দেখো সেই সেম জিনিসই এসছে জাভা ইজ ওয়ার্কিং। তো এখান থেকে রান করি অথবা আমরা টার্মিনাল থেকে রান করি, যেখান থেকেই করি না কেন, প্রথমে কী হয়, সেটা যায় জাভা কম্পাইলারের কাছে। এই কোডটা জাভা কম্পাইলারের কাছে যাবে, এই যে ফাইলটা আছে এর মধ্যে এই কোডটা আছে, জাভা কম্পাইলার কী করবে, সেই কোডটাকে কম্পাইল করবে, এবং কম্পাইল করে এই যে জাভা কোড ডট ক্লাস যেটা আমি করেছি না, এই ফাইলের নামে একটা ক্লাস ফাইল ক্রিয়েট করবে বাইট কোডের। তারপর যাবে সেই বাইট কোড ফাইলটা যাবে জাভার যে জেটিকে আছে বা জেভিএম এর কাছে যাবে, এবং জেভিএম কী করবে, সেটাকে এক্সিকিউট করাবে আমাদের কম্পিউটারে, এবং এক্সিকিউট করলে আমরা যেটা কোড করেছি সেটার আউটপুট হবে। আমি লিখেছিলাম জাভা ইজ ওয়ার্কিং চলে এসছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ক্লাস থেকে আমরা এই কোডিং এর মধ্যে একেবারে চলে যাবো, তখন আর ভিডিও অতটা এডিট করবো না আমি, এবং তাড়াতাড়ি ভিডিও আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।